আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রাণীবিজ্ঞান জুলজি ক্লাস নিব। আমি চ্যাপ্টার 8 হিউম্যান ফিজিওলজি কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল, মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই চ্যাপ্টার থেকে কান পড়াবো, কারণ কানটা বোর্ডে কোশ্চেন হয়, কানটা খুবই ইম্পর্টেন্ট। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ইনশাল্লাহ ভালো আছো। আচ্ছা, কান হচ্ছে এমন একটি সংবেদনশীল অঙ্গ, সেন্সরি অর্গান, যা শ্রবণ অঙ্গ, হিয়ারিং ও দেহের ভারসাম্য অঙ্গ হিসাবে বডি ব্যালেন্সের নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে। মানুষের মাথার দুই পাশে চোখের পিছনে দুইটা কান অবস্থান করে। মানুষের প্রতিটি কান তিনটি অংশে বিভক্ত। এক হচ্ছে বহিকর্ণ, এক্সটার্নাল ইয়ার, দুই হচ্ছে মধ্যকর্ণ, মিডল ইয়ার, তিন হচ্ছে অন্তঃকর্ণ, ইন্টারনাল ইয়ার। এবার আমরা চিত্রে মানুষের কানের গঠন দেখতে পাচ্ছি। মানুষের কান কি কি অংশ নিয়ে গঠিত আমরা এই চিত্রের মাধ্যমে দেখব। প্রথমে বহিকর্ণে আসা যাক। বহিকর্ণের প্রথম অংশ, এই যে অংশটা, এই অংশটা হচ্ছে পিনা, কানের লতি। এই যে অংশটা, এটা হচ্ছে পিনা, কানের লতি। তারপর আরেকটা আমরা অংশ দেখছি নালীর মতো, ক্যানেল বা টিউবের মতো, এটাকে কর্ণকুহর, বহি অডিটরি মিটাস বা এক্সটার্নাল অডিটরি ক্যানেল বলে। তারপরে বহিকর্ণের শেষের দিকে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে টেম্পেনিক মেরবেন, কানের পর্দা। তাহলে বহিকর্ণ, এক্সটার্নাল ইয়ার, পিনা, কর্ণকুহর এবং টেম্পেনিক মেরবেন, এই তিনটা অংশ নিয়ে গঠিত। এবার মধ্যকর্ণে আসা যাক। মধ্যকর্ণে আমরা তিনটা ছোট ছোট অস্থি দেখতে পাচ্ছি। এই প্রথম অস্থিটা হচ্ছে ম্যালিয়াস, দ্বিতীয় অস্থিটা হচ্ছে ইনকাস, এটা মাঝখানে থাকে, আর সবার লাস্টের অস্থি বা বোনটা হচ্ছে স্টেপিস। এই স্টেপিস বোন বা অস্থিটা হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি। তারপর আমরা মধ্যকর্ণে আরো দুইটা ছিদ্র বা হোল দেখতে পাচ্ছি। উপরের দিকের ছিদ্র বা হোলটা হচ্ছে ফেনেস্টা ওভালিস। তারপর আমরা আরেকটা মধ্যকর্ণে আরেকটা ছিদ্র দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ফেনেস্টা রোটান্টা। আচ্ছা, ফেনেস্টা ওভালিস দিয়ে শব্দ বা সাউন্ড মধ্যকর্ণ থেকে অন্তঃকর্ণে প্রবেশ করে। তারপর ককলিয়া দিয়ে শব্দটা বা সাউন্ডটা অবশেষে ফেনেস্টা রোটান্টা ছিদ্র দিয়ে বাইরে চলে আসে। এখন মধ্যকর্ণে মিডল ইয়ারে আমরা আরেকটা টিউব বা নালীর মতো অংশ দেখতে পাচ্ছি। এটাকে ইউস্টেশন নালী বা ইউস্টেশন ক্যানেল বলে। এই ইউস্টেশন নালীর ফাংশনটা, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইউস্টেশন নালীর কাজ হচ্ছে টেম্পেনিক মেরবেনের উভয় পাশের বায়ুর চাপ সমান রাখে, যার ফলে টেম্পেনিক মেরবেন কানের পর্দা ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। তাহলে আমরা মধ্যকর্ণ কি কি অংশ নিয়ে গঠিত দেখতে পাচ্ছি? তিনটা অস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। স্টেপিসটা কিন্তু মানব দেহের সবচেয়ে ছোট অস্থি, যেটা ফেনেস্টা ওভালিসের সাথে এই স্টেপিস ছোট অস্থিটা বা বোনসটা যুক্ত থাকে। আর দুইটা হোল বা ছিদ্র দেখতে পাচ্ছি, উপরেরটা হচ্ছে ফেনেস্টা ওভালিস আর নিচেরটা হচ্ছে ফেনেস্টা রোটান্টা।
আরেকটা হচ্ছে টিউবের মতো অংশ, এটা হচ্ছে ইউস্টেশিয়ান নালী। এবার অন্তঃকর্ণ ইন্টারনাল ইয়ারে আসা যাক। ইন্টারনাল ইয়ারের উপরের দিকে চেম্বার বা প্রকোষ্ঠটা হচ্ছে ইউটেরোকুলাস। এটা দেহের ভারসাম্য রক্ষা করে, বডি ব্যালেন্সে কাজ করে। ইউটেরোকুলাসের সাথে আমরা তিনটা অর্ধবৃত্তাকার নালী সেমি সার্কুলার ক্যানেলস দেখতে পাচ্ছি। তারপর অন্তঃকর্ণের ইন্টারনাল ইয়ারের নিচের দিকের প্রকোষ্ঠটা চেম্বারটা হচ্ছে স্যাকুলাস। স্যাকুলাসের নিচের দিকে শামুকের খোলকের মতো পেঁচানো একটা নালী দেখা যাচ্ছে, এটা হচ্ছে ককলিয়া। তারপর অন্তঃকর্ণে আমরা আরেকটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে ভেস্টিবুলো ককলিয়ার স্নায়ু বলে। এরপর আমরা মধ্যকর্ণে আসছি। না, ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য আমি দ্য স্ট্রাকচার অফ হিউম্যান হিয়ারের অংশটা একটু বুঝিয়ে দিচ্ছি। এক্সটার্নাল ইয়ারের ফার্স্ট পোর্শনটা হচ্ছে পিনা, তারপর টিউবের মতো ক্যানেলের মতো অংশটা হচ্ছে অডিটরি ক্যানেল। এই অংশটা দিয়ে সাউন্ডটা প্রবেশ করে। আর এই অংশটা হচ্ছে টেম্পেনিক মেরবেন। এবার মিডল ইয়ারে আসা যাক। মিডল ইয়ারে ইয়ার অসিকলসে তিনটা বোনস থাকে। ফার্স্ট বোনটা হচ্ছে ম্যালিয়াস, সেকেন্ডটা হচ্ছে ইনকাস, আর লাস্ট বোনটা হচ্ছে স্টেপিস। এখানে দুইটা হোল থাকে, একটা হচ্ছে ফেনেস্টা ওভালিস, আর একটা হচ্ছে ফেনেস্টা রোটান্টা। ফেনেস্টা ওভালিস দিয়ে সাউন্ডটা মিডল ইয়ার থেকে ইন্টারনাল ইয়ারে ঢুকে ককলিয়ায় সাউন্ডটা ঢুকার পর অবশেষে সাউন্ডটা ফেনেস্টা রোটান্টা দিয়ে বাইরে চলে যায়। এরপর মিডল ইয়ারে আমরা একটা টিউবের মতো অংশ দেখতে পাচ্ছি, ক্যানেলের মতো। এটাকে ইউস্টেশিয়ান টিউব বলে। ইউস্টেশিয়ান টিউবের ফাংশন খুবই ইম্পর্টেন্ট। এটা টেম্পেনিক মেমব্রেনের বোথ সাইডে ইয়ার প্রেশার ইকুয়াল রাখে, যার ফলে টেম্পেনিক মেমব্রেন ফেটে যাওয়া থেকে রক্ষা পায়। এবার আসা যাক ইন্টারনাল ইয়ারের। ইন্টারনাল ইয়ারের দুইটা চেম্বার থাকে। উপরের চেম্বারটা হচ্ছে ইউটেরোকুলাস, এটা বডি ব্যালেন্সে কাজ করে। ইউটেরোকুলাসের সাথে তিনটা সেমি সার্কুলার ক্যানেল থাকে। তারপরও ইন্টারনাল ইয়ারের নিচের দিকে থাকে স্যাকুলাস। স্যাকুলাসের নিচে শামুকের খোলকের মতো পেঁচানো একটা নালী থাকে, এটাকে বলা হয় ককলিয়া। এখানে আমরা চিত্রে বা ফিগারে ইন্টারনাল ইয়ারটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ইন্টারনাল ইয়ারে তোমরা দেখতে পাচ্ছ দুইটা চেম্বার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ইন্টারনাল ইয়ার বা অন্তঃকর্ণ দুইটা প্রকোষ্ঠ বা চেম্বার নিয়ে গঠিত। অন্তঃকর্ণ ইন্টারনাল ইয়ারের উপরের দিকের প্রকোষ্ঠটা হচ্ছে ইউটেরোকুলাস, এটা ভারসাম্য অঙ্গ হিসাবে কাজ করে, বডি ব্যালেন্সে কাজ করে। এই ইউটেরোকুলাসের চেম্বারের সাথে প্রকোষ্ঠের সাথে তিনটা অর্ধবৃত্তাকার নালী সেমি সার্কুলার ক্যানেলস থাকে। এই তিনটা নালী, এই একটা, এই দুইটা, এই তিনটা নালী থাকে। এই ইউটেরোকুলাস চেম্বারের সাথে প্রকোষ্ঠের সাথে তিনটা অর্ধবৃত্তাকার নালী সেমি সার্কুলার ক্যানেলস থাকে। প্রত্যেক নালী ক্যানেলের এক প্রান্ত স্ফীত হয়ে ফুলে অ্যাম্পুলা গঠন করে। এই অ্যাম্পুলার ভিতরে সংবিধি কোষ ও সংবিধি রোম থাকে, সেন্সরি সেল অ্যান্ড সেন্সরি হেয়ার থাকে। এবার অন্তঃকর্ণের ইন্টারনাল ইয়ারের নিচের দিকে একটা প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি, চেম্বার দেখতে পাচ্ছি। ছোট যে এই প্রকোষ্ঠটা ইউটেরোকুলাসের তুলনায় এই প্রকোষ্ঠটা বা চেম্বারটা আকারে ছোট, এটা হচ্ছে স্যাকুলাস। এটা শ্রবণ অঙ্গ হিসাবে কাজ করে, হিয়ারিংয়ে কাজ করে। এখন এই স্যাকুলাসের ভেন্ট্রাল সাইড থেকে অঙ্কীয় দেশ থেকে পেঁচানো একটা শামুকের নালীর মতো পেঁচানো একটা নালী সৃষ্টি করেছে, এটাকে ককলিয়া বলে।
এই ককলিয়াটা আবার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই উপরের, আমি বলেছি ককলিয়া 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরের দিকের প্রকোষ্ঠটা হচ্ছে স্কালা ভেস্টিবুলি। স্কালা ভেস্টিবুলি, নিচের দিকের প্রকোষ্ঠটা হচ্ছে স্কালা টেম্পিনি, আর মিডলের যে প্রকোষ্ঠটা মাঝখানে সেটা হচ্ছে স্কালা মিডিয়া। তাহলে ককলিয়া 3টা প্রকোষ্ঠ নিয়ে গঠিত: স্কালা ভেস্টিবুলি, স্কালা মিডিয়া, স্কালা টেম্পিনি। স্কালা ভেস্টিবুলি এবং স্কালা টেম্পিনিতে পেরিলিম্ফ ফ্লুইডে পূর্ণ থাকে, আর স্কালা মিডিয়াটা এন্ডোলিম্ফ ফ্লুইডে পূর্ণ থাকে। এখন স্কালা মিডিয়ার উপরে রেসনার মেমব্রেন এবং স্কালা মিডিয়ার নিচের দিকে ভ্যাসিলার মেমব্রেন থাকে। এই ভ্যাসিলার মেমব্রেনের কিছু এপিথেলিয়াম কোষ রূপান্তরিত হয়ে চেঞ্জ হয়ে অর্গানোকোটি গঠন করেছে। এখন আমরা কানের শ্রবণ কৌশল, মেকানিজম অফ হিয়ারিং, অর্থাৎ কিভাবে আমরা কান দিয়ে শুনতে পাই, এই চিত্রের মাধ্যমে বুঝতে পারব। প্রথমে পিনায় সংগৃহীত শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ, পিনা যে সাউন্ড ওয়েভটা রিসিভ করে সেটা অডিটরি ক্যানেল বা কর্ণকুহর দিয়ে টেম্পিনিক মেমব্রেনে এসে আঘাত করে, ফলে কাঁপন সৃষ্টি হয়, ভাইব্রেশন হয়। এই ভাইব্রেশন বা সাউন্ড ওয়েভটা মধ্যকর্ণ মিডল ইয়ারের ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস হয়ে ফেনেস্টা ওভালিস ছিদ্রের মাধ্যমে অন্তঃকর্ণ ইন্টারনাল ইয়ারের পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি হয়, ভাইব্রেশন সৃষ্টি হয়। এখন পেরিলিম্ফে কাঁপন হলে অর্গান অফ কোটির সেন্সরি হেয়ার সেলগুলো, সংবেদী রোম কোষগুলো উদ্দীপ্ত হয়ে, এক্সাইটেড হয়ে স্নায়ু আবেগের সৃষ্টি করে। এই আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে, অডিটরি নার্ভের মাধ্যমে মানুষের মস্তিষ্কের, ব্রেনের শ্রবণ কেন্দ্রে পৌঁছালে তখনই মানুষ শুনতে পায়। এখানে আমি ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য মেকানিজম অফ হিয়ারিং, অর্থাৎ কান দিয়ে আমরা কিভাবে শুনতে পাই, এই চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি। এই পিনা সাউন্ড ওয়েভ রিসিভ করে, তারপর অডিটরি ক্যানেল দিয়ে টেম্পিনিক মেমব্রেনে আসে, ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হলে এই ভাইব্রেশনটা ইন্টারনাল ইয়ারের ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস হয়ে ফেনেস্টা ওভালিসের মাধ্যমে ইন্টারনাল ইয়ারের ককলিয়ার পেরিলিম্ফে এসে ভাইব্রেশন সৃষ্টি হয়। পেরিলিম্ফে ভাইব্রেশন সৃষ্টি হলে অর্গান অফ কোটির সেন্সরি হেয়ার সেলগুলো এক্সাইটেড হয়ে স্নায়ু আবেগ গঠন করে। এই আবেগ অডিটরি নার্ভের মাধ্যমে ব্রেনের শ্রবণ কেন্দ্রে পৌঁছালে তখনই মানুষ শুনতে পায়। কান এই পর্যন্তই পড়া শেষ হলো। এখন তোমরা কানটা ভালো করে পুরাটাই পড়বা, তবে অন্তঃকর্ণটা ভালো করে পড়বা, অন্তঃকর্ণের চিত্রসহ সুন্দর করে পড়বা, এবং কানের শ্রবণ কৌশল, মেকানিজম অফ হিয়ারিং, এই দুইটা বেশি ভালো করে পড়বা। আর তোমাদের আমি আগেও ক্লাসে বলেছি, এখনো বলছি, সবসময় তোমরা আগে চিত্রটা, ফিগারটা দেখবা, ফিগারটা বুঝে তারপরে পড়বা। যেখানে ফিগার আছে সেখানে ফিগারটা ভালো করে দেখবা এবং ফিগারের সাথে, চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বা। তাহলে তোমাদের পড়াটা সহজ হয়ে যাবে, তোমাদের কাছে
কঠিন মনে হবে না, বুঝতে সহজ হবে। বায়োলজি মনে রাখার সহজ উপায় হচ্ছে চিত্র দেখে দেখে পড়া। এটা আমি ক্লাসে সবসময় বলি। তোমরা ইনশাল্লাহ কানটা ভালো করে পড়ে নিবা। ক্লাসে যখন পড়া হয় তখন তোমরা যখন মনোযোগ দিয়ে শুনলে মোটামুটি তোমরা অনেকখানি বুঝে ফেলো। এরপর বাসায় যদি পড়ো তাহলে আর বেশি সময় লাগে না। তোমরা আজকেই কানটা পড়ে ফেলবা।